আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, বিকাশ টকসে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আমরা চলে এসেছি আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে। আপনার পাশে থাকুন, চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেল এবং পজিটিভ বার্তার ফেসবুক লাইভে। তো আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই বিশেষ অতিথি ফার্মাসি স্টুডেন্ট প্রতিষ্ঠা সাহা এবং সঙ্গে আমি রয়েছি মিতা। তো একজন ফার্মাসিস্টের কাজ শুধু রোগীকে ওষুধ দেয়া নয়, কোন সময় কতটা ডোজ দিতে হবে তা সঠিকভাবে বুঝিয়ে দেওয়া, ওষুধের অপব্যবহার থেকে শুরু করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাঁপানি ইত্যাদি দীর্ঘস্থায়ী রোগের ওষুধ ব্যবহারের পথ প্রদর্শক। যেখানে ডাক্তার সহজলভ্য নয়, যেখানে ফার্মাসি সাধারণ মানুষকে প্রথম ধাপের স্বাস্থ্য সেবা দেন। হঠাৎ করে যদি কোনো ছোটখাটো অসুস্থতা বা প্রয়োজনীয় ওষুধের জন্য মানুষ কিন্তু আগে ফার্মাসিস্টের কাছেই যেতেন। তাই বলা যায় ওনারা হলেন আমাদের সমাজের স্বাস্থ্য রক্ষক। চলুন আজকে এমনই একজন মানুষের সাথে আমরা পরিচয় করে নেব। নমস্কার ম্যাডাম। নমস্কার। পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আপনাকে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ। প্রথমেই জানতে চাইবো, এসে পজিটিভ বার্তাতে কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে, খুব ভালো একটা প্ল্যাটফর্ম এটা। মানুষকে হেল্প করার, মানুষকে অ্যাওয়্যার করার খুব ভালো একটা প্ল্যাটফর্ম। আমার এসে ভীষণই ভালো লাগছে। অনেক ধন্যবাদ ম্যাডাম। তো এখন আমরা ম্যাডামের কাছ থেকে জেনে নেব যে ফার্মাসিস্ট হওয়ার অনুপ্রেরণা উনি কোথা থেকে পেলেন? ফার্মেসি হওয়ার অনুপ্রেরণা একটু আনসারটা বড় হয়ে যায়, সো স্টার্টিং থেকেই বলি। আমার এডুকেশন স্টার্ট হয় হলিক্রস স্কুল আগরতলা থেকে। সেখান থেকে আমি আইসিএসসি কমপ্লিট করি। আইসিএসসি কমপ্লিট করার পর আইএসসি যখন আমি কন্টিনিউ করতে যাই, তখন দেখি এটা ভীষণ ভাস্ট সিলেবাস, আর আমার বরাবরই টেকনিক্যাল এডুকেশনের দিকে ইন্টারেস্ট ছিল। তো সেখান থেকে আমি সিবিএসই তে শিফট করি এবং জয়েন্ট এন্ট্রান্সের প্রিপারেশন নিই। জয়েন্ট এন্ট্রান্স, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, স্টেট সব জয়েন্ট এন্ট্রান্স এক্সাম আমি দিই এবং মোটামুটি ভালোই আমার র্যাঙ্ক ছিল। তো আমার একজন ফিজিক্স টিচার আমাকে কথাটা বলেন যে, প্রতিষ্ঠা, তুমি তো কেমিস্ট্রি বা ফিজিক্সে ভালো, তো তুমি ট্র্যাডিশনাল ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল না করে তুমি কিন্তু ফার্মেসি প্রফেশনটা ট্রাই করতে পারো, এটা ভীষণই ডিমান্ডিং একটা কোর্স। আমি যখন স্টার্ট করি তখন কোভিড-19 প্যান্ডেমিক চলছিল, তো ক্লিনিক্যাল রিসার্চ বা ফার্মাকোভিজিলেন্স এই ধরনের কোর্স গুলো খুব ডিমান্ডিং ছিল, এখনো রয়েছে অবশ্য। তো সেখান থেকেই আমার ফার্মেসি পড়ার অনুপ্রেরণা এবং ফার্দার আমি যতটা এগিয়েছি। হ্যাঁ, অনেক ধন্যবাদ ম্যাডাম। তো এরপরে আমরা আবারও জেনে নেব যে একজন ফার্মাসিস্টের মূল দায়িত্বগুলো কি কি হয়ে থাকে, একটু জেনে নেবো আপনার কাছ থেকে আবারও। ফার্মাসিস্টের মূল দায়িত্ব বলতে গেলে বোঝা যায় যে ডাক্তারের যে প্রেসক্রিপশন গুলো আছে, সেই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধগুলোকে ডিসপেন্স করা, ওষুধের কি কি ডোসেজ হবে, কোন সময় খেতে হবে, কতটা পরিমাণে খেতে হবে, কখন বন্ধ করতে হবে, কখন আবার নেক্সট মেডিকেশন নিতে হবে, সমস্ত কিছু একজন ফার্মাসিস্টের দায়িত্ব। এবং তার যদি কোনো কনফিউশন থাকে, যেটা ডক্টরের কাছে সবসময় তো বলা, পেশেন্টরা হয়তো কমফোর্টেবল ফিল করে না, তো সেই ধরনের কোয়েশ্চেন যতটা একজন ফার্মাসিস্ট জানে সেই সম্বন্ধেও পেশেন্টকে অ্যাওয়্যার করাটা একজন ফার্মাসিস্টের রেসপন্সিবিলিটি। হ্যাঁ, অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। এরপরে আবারও আসবো আমরা ম্যাডামের কাছে আবারও একটি প্রশ্ন নিয়ে, যে ফার্মাসিস্টের যে বিভিন্ন ধরনের কোর্সগুলি হয় সেগুলো যদি একটু আমাদেরকে ডিটেলসে বলেন। মেইনলি ফার্মেসির অনেক ধরনের কোর্স হয়, আন্ডার গ্রাজুয়েশন লেভেল এবং পোস্ট গ্রাজুয়েশন লেভেলে। আন্ডার গ্রাজুয়েশন লেভেলে ডিপ্লোমা কোর্সটা ইউজুয়ালি খুবই পপুলার, যেটা 2 ইয়ার্স কোর্স, ডিপ্লোমা ইন ফার্মেসি। তারপর ডিপ্লোমার পর অনেকে ব্যাচেলার্স এ যায়, বা ক্লাস 12 এর পরে অনেকে ব্যাচেলার্স অফ ফার্মেসি, যেটা 4 ইয়ার্স কোর্স, সেখানে যাওয়া যেতে পারে। আরেকটা কোর্স রয়েছে যেটা ডক্টরেট ইন ফার্মেসি বা ক্লিনিক্যাল ফার্মাসিস্ট যেটা বলা যায়, সেটা একটা 6 ইয়ার্স এর কোর্স, সেটা ক্লাস 12 এর পরে 6 ইয়ার্স একটা কোর্স হয়। আর মাস্টার্স লেভেলে গ্রাজুয়েশনের পর বিফার্ম করার পর 4 বছর বিফার্ম করার পর মাস্টার্স লেভেলে একটা কোর্স হয়, যেটাকে বলা হয় মাস্টার্স ইন ফার্মেসি, যেটার এগেইন ফার্দার স্পেশালাইজেশনস রয়েছে। এগুলো হচ্ছে মেইন। হ্যাঁ, তো এরপরে আবারও ম্যাডামের কাছে আমরা জেনে নেব যে ফার্মাসিস্ট কোর্সটা করলে কি কি কেরিয়ার অপশন আছে আমাদের, একটু জেনে নেবো। চলুন ম্যাডামের কাছ থেকে আবারও। ফার্মেসির কেরিয়ার অপশন বলতে গেলে এটা ভীষণই একটা ওয়াইড স্পেকট্রাম কেরিয়ার।
যেমন অনেকেই আমরা যারা কমন পিপল, যারা মানে আমিও জিনিসটা বেসিক্যালি ফেস করেছি, যে ফার্মাসিস্ট মানেই লোকেরা বোঝে যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কিন্তু শুধু সেলস এন্ড মার্কেটিংটাকে ইনভলভ করে। তো সুতরাং শুধু মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আর ফার্মাসিস্ট কিন্তু এক কথা নয়। একটা মেডিসিন স্ক্র্যাচ থেকে প্রিপেয়ার করার ক্ষেত্রে অনেক ধরনের প্রসিডিওর থাকে, যেমন কেমিস্ট্রি, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, ক্লিনিক্যাল রিসার্চ, ফার্মাসিউটিক্স, কিভাবে ওষুধটা তৈরি হবে, কিভাবে তার প্যাকেজিং হবে, লেবেলিং হবে, সমস্ত কিছু এটার মধ্যে ইনভলভ থাকে। তো সেলস এন্ড মার্কেটিং বা যেটাকে প্রপারলি আমরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বলি, সেটা একদম লাস্ট পজিশনে আসে। ইনিশিয়ালি যদি আমি স্টার্ট করি, ক্লিনিক্যাল রিসার্চ একটা খুব ভালো একটা প্রফেশন, যেখানে আপনারা মেডিসিনটা কতটা কি আছে, তার বিহেভিয়ার, অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন কতটা এফেক্ট হবে, ডোজেজ কিরকম হয়, সমস্ত কিছু কিন্তু একটা ক্লিনিক্যাল রিসার্চ অ্যানালিস্ট যে আছে সে ডিসাইড করে। তারপর কেমিস্ট্রি পার্সন, যে কেমিক্যাল যে ওরিয়েন্টেশন মেডিসিনটার কতটা রিয়াক্ট করবে বডিতে, সেটা ডিসাইড করে। তারপর নেক্সট প্রফেশন আসে যে ওষুধটা ল্যাবে যেভাবে তৈরি হবে। এটা আমি যতটা বললাম যে আপ টু ক্লিনিক্যাল রিসার্চ, এটা কিন্তু নর্মাল প্রসেস। ল্যাবে কিন্তু এখনো ওষুধটা যায়নি বা ফর্মুলেশনটা এখনো কিন্তু যায়নি। ল্যাবে যাওয়ার পর কিভাবে মেডিসিনটা তৈরি হবে, স্টোরেজ কন্ডিশন, কতটা স্টোরেজে রাখতে হবে, টেম্পারেচার রেগুলেশন, এভরিথিং সমস্ত কিছুই রয়েছে। কোয়ালিটি কন্ট্রোল অ্যানালিস্ট, ফার্মাকোভিজিলেন্স অফিসার, মেডিকেল কোডার, ক্লিনিক্যাল রিপ্রেজেন্টেটিভ, ক্লিনিক্যাল অ্যানালিস্ট, সবকিছুই কিন্তু ফার্মেসি ক্যারিয়ারে রয়েছে। সমস্ত কিছু হয়ে যাওয়ার পর তারপর আসে সেলস এন্ড মার্কেটিং, যেখানে আমরা পপুলারলি দেখি যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভটা ওষুধ গুলোকে স্প্রেড করে, অ্যাওয়্যার করে, সেখান থেকে কিন্তু আমরা যারা কনজিউমার তারা মেডিসিন গুলো পাই। হ্যাঁ, অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো এরপরে আবারও জানবো যে একজন ফার্মাসিস্টের মূল দায়িত্বগুলো কি কি হয়ে থাকে, যদি একটু বলেন আমাদেরকে। ইন্টিগ্রাল পার্ট একজন ফার্মাসিস্ট একটা হেলথ কেয়ার প্রফেশনে, ইজিলি অ্যাভেলেবল যে কোনো মেডিসিনের কাউন্টারে ফার্মাসিস্ট থাকে। মেইন রেসপন্সিবিলিটি বলতে গেলে ড্রাগ ডিসপেন্সিং, যেমন ডাক্তাররা যেটা আমরা রেগুলারলি দেখেই থাকি, প্রেসক্রিপশন ওয়াইজ মেডিসিন গুলোকে দেওয়া, বা তার কি কি মানে ক্ষতি হয়, পরিমাণ মতো মেডিসিন নেওয়া, ডোসেজ, খাওয়ার আগে খাবে না খাওয়ার পরে খাবে, সেগুলো একটা পেশেন্ট পার্টিকে বুঝিয়ে দেওয়া। কোনো যদি সমস্যা হয় প্রিলিমিনারি কেয়ার একজন ফার্মাসিস্ট দেয়, তারপরে আবার রেজিস্টার্ড স্পেশালিস্টের কাছে রেফার করা। এই ধরনের যে মূল দায়িত্বগুলো যেগুলো আমরা রেগুলার দেখে থাকি, এগুলো একজন ফার্মাসিস্টের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। অনেক ধন্যবাদ। তো আমরা জানতে পারলাম যে একজন ফার্মাসিস্টের দায়িত্বগুলো কি কি হয়ে থাকে, খুব সুন্দরভাবে ম্যাডাম বললেন। এরপর আমরা আবারও আসবো যে ডাক্তার ও ফার্মাসিস্টের কাজের মধ্যে পার্থক্যগুলি কোথায়, যদি একটু বলেন আবারও। ডাক্তার এবং ফার্মাসিস্টের কাজের মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে, একজন ডাক্তার সমস্ত রিপোর্ট অ্যানালাইজ করে ওরা একটা মেডিসিন সাজেস্ট করে, এবং একজন ফার্মাসিস্টের কাজ হচ্ছে সেই মেডিসিন গুলোকে প্রপারলি দেওয়া। যদি সেই পার্টিকুলার মেডিসিন অ্যাভেলেবল না থাকে, তৎক্ষণাৎ সেই রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের সাথে যোগাযোগ করা, যে স্যার এই মেডিসিনটা তো, স্যার বা ম্যাডাম এই মেডিসিনটা তো আমাদের কাছে অ্যাভেলেবল নেই, আমরা কি অল্টারনেটিভ দিতে পারি পেশেন্টকে। সমস্ত এই ধরনের রেসপন্সিবিলিটি গুলো, যে বেসিক যে রোগগুলো আমাদের নিত্যদিন হয়, যেগুলোর জন্য হয়তো ডাক্তারের অ্যাভেলেবিলিটি নাও থাকতে পারে, সেগুলো একজন ফার্মাসিস্ট টেক কেয়ার করে। তো এইটাই বেসিক ডিফারেন্স। মানে প্রাইমারি যে ট্রিটমেন্ট, যেটা বলবো, প্রাইমারি ট্রিটমেন্ট একজন ফার্মাসিস্ট করে থাকেন ইউজুয়ালি। ঠিক, একদম ধন্যবাদ ম্যাডামকে। আবারও আমরা আসবো যে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে রোগীদের সচেতন করা কতটা জরুরি বলে আপনি মনে করেন। আচ্ছা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। আজকাল আমরা দেখি যে লোকজন, ধরুন সামান্য জ্বর হলো, প্যারাসিটামল যেটা নর্মালি নিয়ে থাকে নিল, তারপর বাই চান্স তার ফিভারটা নামছে না, তার কিন্তু প্রচুর কারণ থাকে। ফিভার কিন্তু কোনো ডিজিজ নয়, ফিভার একটা ইন্ডিকেশন যে তোমার বডিতে কিছু ফরেন পার্টিকেলস ঢুকেছে। তো সেই হিসাবে ওরা ফার্মাসিস্টকে বলে আপনার একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিন। এবার একটা ওষুধের বিজি কাউন্টারে সবসময় তো একজন ফার্মাসিস্টের পক্ষে সম্ভব হয় না যে কি হয়েছে এত ডিটেইলিংটা দেওয়া। তো আমরা দিই, এবার পেশেন্ট এসে বলছে আপনাকে অ্যান্টিবায়োটিক দিয়ে দিন। তো মানে রেকারিং ইউজ অফ অ্যান্টিবায়োটিক্সটা আজকালকার যুগে যথেষ্ট বেড়ে গেছে, সেটাকে অবশ্যই কমানো উচিত। কারণ সেটা ফিজিশিয়ানসরাও বলছে, আমরা হেলথ কেয়ার স্পেশালিস্টরাও যারা আছি তারা প্রত্যেকে ফেস করছি।
রেকারিং অ্যান্টিবায়োটিক নেওয়ার জন্য কিন্তু এখন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলে একটা জিনিস ইন্ডিয়াতে প্রচন্ড হারে বেড়ে গেছে। মানে আপনারা, আমি জানি না আপনি বিশ্বাস করবেন কিনা, কঠিন কঠিন রোগ আমাদের কাছে ওষুধ রয়েছে, কিন্তু পেশেন্ট এত পরিমাণে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলেছে, মানে সেই ওষুধটা বা সেই অ্যান্টিবায়োটিকটা আর কাজ করছে না বডিতে। তো বিশ্বাস করুন, আমাদের জন্য এটা খুবই বেদনাদায়ক। আমাদের কাছে আর কোনো অপশন থাকে না, আমরা জাস্ট রোগীর মৃত্যু হচ্ছে বা মৃত্যুর পথে এগিয়ে যাচ্ছে সেটা আমরা দেখি। সো প্লিজ, মেডিসিন, ডাক্তার বা ফার্মাসিস্টের প্রেসক্রিপশন বা কাউন্সেলিং ছাড়া আপনারা প্লিজ খাবেন না। ঠিক। চট করে। আর আরেকটা জিনিস আমরা এখন রেগুলার ফেস করি যে গুগল বা ইন্টারনেট দেখে মেডিসিন নেওয়া, এটা একদমই করবেন না। গুগল বা ইন্টারনেট কিন্তু সমস্ত কিছু মানে দেখায় না আপনাদেরকে। আর গুগল বা ইন্টারনেট দিয়ে যদি সমস্ত কিছু হয়ে যেত তাহলে তো এত বড় বড় কোর্স আর লঞ্চ থাকে না, তাই না? ঠিক। তো এত সময় নষ্ট করে ডাক্তারিরা ডাক্তারি করতেও লাগতো না। এত কষ্ট করে ডাক্তাররা মেডিকেল ফিল্ডে রয়েছে, আমরা 4 বছর তারপরে আরো পড়াশোনা করেছি, আরো পড়াশোনা করতে হয়, আমাদের মাস্টার্স করতে হয়। এত পড়াশোনাগুলো তো শুধু যদি গুগল বা ইন্টারনেট, প্লিজ এটা একটু দেখা বন্ধ করে দিতে হবে। এটা আমার স্পেশাল রিকোয়েস্ট সবার কাছে। একদম। তো অ্যান্টিবায়োটিক যে আমাদের শরীরে কতটা ক্ষতিকর সেটা নিয়ে যদি একটু বলেন আমাদেরকে। না, অ্যান্টিবায়োটিক কিন্তু সবসময় আমাদের শরীরে ক্ষতিকর নয়। অ্যান্টিবায়োটিকটা বুঝতে হবে যে আমার বডিতে এখন দরকার আছে কিনা। আজকে আমার কিছু একটা সমস্যা হলো, অ্যান্টিবায়োটিক কি হয়, আমাদের অ্যান্টিবায়োটিক বেসিক্যালি কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল। আমাদের বডিতে যে ব্যাকটেরিয়াল ইনফেকশনস গুলো হচ্ছে, সেই ব্যাকটেরিয়াল ইনফেকশনস গুলোকে থামিয়ে দেয় হচ্ছে অ্যান্টিবায়োটিক। এবার ধরুন মেইন আমাদের বডিতে সমস্যার কারণ হচ্ছে ফিভার হয় আমাদের বডিতে। এবার জ্বর কিন্তু ফিভার ইজ এ কন্ডিশন বা ইন্ডিকেশন অফ সাব পার্টিকুলার ডিজিজ, ফিভার ইজ নট এ ডিজিজ। তো আমাদের বডিতে কিছু ইনফেকশন হলে আমাদের বডিতে বডি টেম্পারেচারটা রাইজ করে, যার কারণে আমাদের ফিভারটা হয়, আমাদের জানান দেয় বডিতে কিছু প্রবলেম আছে। এবার অ্যাজ এ নর্মাল কমন পার্সন আপনারা কিন্তু জানেন না যে কি কারণে হচ্ছে, এটা কি ফাঙ্গাল কোনো ইনফেকশন না ব্যাকটেরিয়াল না ভাইরাল। অযথা অ্যান্টিবায়োটিক খেয়ে কিন্তু কোনো লাভ নেই। ধরুন এটা যদি ফাঙ্গাল ইনফেকশন হয় বা অ্যান্টিভাইরাল ইনফেকশন হয়, আপনারা খাচ্ছেন অ্যান্টিব্যাকটেরিয়াল মেডিসিন, সেটা কিন্তু মানে ভীষণই খারাপ। আর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আমাদের বডির জন্য যে কতটা খারাপ, আমরা নিজেরা এজ এ হেলথ কেয়ার প্রফেশন বিশ্বাস করুন না, ডাক্তাররা বলে যে আমাদের কোনো অপশন থাকে না, আমরা আইসিইউতে শুধু, আমরা জানি আমাদের হাতে ইনজেকশন আছে, আমরা আইসিইউতে শুধু দাঁড়িয়ে দেখি, কারণ আমরা জানি পেশেন্টের কাজ করবে না। ফার্মাসিস্টের কাছ থেকে নিয়ে এসে, আর এটা ইন্ডিয়াতে অবশ্যই আইন করে বন্ধ করা উচিত যে চট করে অ্যান্টিবায়োটিক সেলটা করা উচিত নয়। আর একটা বিজি মেডিসিন কাউন্টারের মধ্যে ফার্মাসিস্টের পক্ষে সবসময় সম্ভব হয় না ডিটেইলিংটা নিয়ে আলোচনা করা। তো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আর চট করে কিছু হলেই ডাক্তার দেখিয়ে অ্যান্টিবায়োটিক খাবেন, কি হয়েছে সেটা ডাক্তারকে বুঝতে দিন যে আদৌ আপনার শরীরে অ্যান্টিবায়োটিকের দরকার আছে কিনা। আর অতিরিক্ত পরিমাণে অ্যান্টিবায়োটিক কনজাম্পশন কিন্তু কিডনি ফেইলিয়ার বা ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ, এগুলো কিন্তু খুব অল্প বয়সে সৃষ্টি করে, যেটা মোটেই আমাদের এক্সপেক্টেড নয়। একদমই ঠিক তাই। অনেক ধন্যবাদ ম্যাডাম, খুব একটা গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করলাম। তো আপনাদের আলোচনা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তো এরপরে আবারও আমরা জেনে নেব ম্যাডামের কাছ থেকে যে এই যে জেনেরিক ওষুধ আমরা বাজারে এখন দেখতে পাই, জেনেরিক ওষুধ বা ব্র্যান্ডেড ওষুধের মধ্যে যে পার্থক্যটা সেটা কি যদি একটু বুঝিয়ে দেন আমাদেরকে। জেনেরিক মেডিসিন আর ব্র্যান্ডেড মেডিসিন, বর্তমানে একটু জেনেরিক মেডিসিনটা নিয়ে একটু বেশি মানে আলোচনা হচ্ছে। এবার একটু ক্লিয়ারিফাই করতে গেলে বলা যায় জেনেরিক মেডিসিন আর ব্র্যান্ডেড মেডিসিনের মধ্যে কিন্তু সেরকম কোনো ডিফারেন্স নেই। জেনেরিক মেডিসিন যে আলাদা কিছু তাও নয়, কোনো ইনঅ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আলাদা থাকে তাও নয়, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট নর্মাল ব্র্যান্ডেড মেডিসিনের মতোই থাকে। তো আলাদা করে জেনেরিক আর ব্র্যান্ডেড এর মধ্যে কোনো অ্যাজ ডিফারেন্স নেই। এবার কোয়েশ্চেন আসে আপনারা জেনেরিক মেডিসিনটা কখন ইউজ করবেন। আমাদের না মানে আমি আগে প্রথম ক্যারিয়ারের মানে ইন্টারভিউর শুরুতেই আমি বললাম যে ক্লিনিক্যাল রিসার্চ বলে একটা বস্তু হয়, যেখানে সবাই সায়েন্টিস্টরা মেডিসিন কতটা কি কার্যকরী আছে সেগুলো নিয়ে ডিসকাস করে। আর এটা কনস্ট্যান্ট ডেইলি হচ্ছে, প্রত্যেকদিন আপগ্রেড হয় ব্যাপারটা। তো যখন একজন সায়েন্টিস্ট দেখে যে ব্র্যান্ডেড ড্রাগ, প্রত্যেকটা ড্রাগ আমরা যা খাচ্ছি তার জন্য পেটেন্ট রিলিজ করে, মানে যারা পিএইচডি করছে তারা এরকম পেটেন্ট রিলিজ করে।
তো পেটেন্ট গুলো থাকে, ধরুন প্যারাসিটামলেরই একটা পেটেন্ট রয়েছে, এবার বাই চান্স যারা ফার্মাকোভিজিলেন্স অ্যাসোসিয়েট ওরা দেখলো যে প্যারাসিটামলটা কিছু একটা সমস্যা ক্রিয়েট করছে আমাদের বডিতে, তো সুতরাং ওই যে পেটেন্টটা রয়েছে প্যারাসিটামলের, সেই পেটেন্টটাকে ক্যান্সেল করে দেওয়া হয় বা বন্ধ করে দেওয়া হয় যে আমরা আরো ফার্দার রিসার্চ করছি, তখন জেনারিক মেডিসিনটা ইউজ করা হয়। জেনারিক মেডিসিন আর ব্র্যান্ডেড মেডিসিনের মধ্যে অ্যাজ সাচ কিন্তু খুব একটা ডিফারেন্স নেই। আচ্ছা, তো আমরা যদি অনেক সময় ব্র্যান্ডেড ওষুধ না খেয়েও যদি অনেক সময় আমরা জেনারিক ওষুধ খাই, তখন সেটা কোনো আমাদের শরীরে প্রবলেম করবে না, বাট অবশ্যই একজন প্রফেশনালের কাছ থেকে রেকমেন্ডেশন নিয়ে জেনারিক বা ব্র্যান্ডেড মেডিসিনটা খাওয়া উচিত। এরকম নয় যে জেনারিক মেডিসিন খুব পিওর আর ব্র্যান্ডেড মেডিসিন ইমপিওর, তা কিন্তু নয়। কারণ একটা মেডিসিন যদি ইমপিওর থাকে বা তার কোয়ালিটি নিয়ে যদি বিন্দু মাত্র কারোর মধ্যে কোনো সন্দেহ থাকে, সেই মেডিসিনটা কিন্তু ড্রাগ এন্ড কসমেটিক্স আইন অনুসারে সেটা কিন্তু মার্কেটে পাবলিশ হবে না। একদমই ঠিক কথা। অনেক ধন্যবাদ। আবারও আসি যে অনলাইন ফার্মেসি এবং হোম ডেলিভারির যে প্রভাব ফার্মাসিস্টদের কাজের উপর কিভাবে প্রভাব পড়ছে, যদি একটু আমাদের আবারও বলেন। এই অনলাইন ফার্মেসি, অনলাইন ডেলিভারি যেটা হয় সেরকমই অনলাইন ফার্মেসি, যেখানে আমরা মেডিসিন সিলেক্ট করে হোম ডেলিভারি করাই। এবার তাতে আমাদের জেনারেলি আপনাদের মানে সবারই মনে হতে পারে হ্যাঁ এটা তো খুব সুবিধার বিষয়, আমাদের ফার্মেসিতে যেতে হচ্ছে না, বাট তা কিন্তু ঠিক নয়। অনলাইন ফার্মেসিতে একটা অপশন থাকে অ্যাপগুলোতে, যেখানে আপনারা একটা প্রেসক্রিপশন আপনারা নিজেরাই বানিয়ে নিতে পারেন। তো নিজেরা আপনি বুঝতেই পারছেন, নিজে যদি প্রেসক্রিপশন বানিয়ে নিতে পারে সেখানে ডাক্তারের রোলটা কি। ঠিক, অনেক ধরনের সিরিয়াস ওষুধ রয়েছে, যেমন কারোর ধরুন ব্লাড প্রেশার হাই, তার সাথে লিভার ডিজিজ আছে, তো আপনারা কিন্তু সব যে এই কন্ডিশনের ক্ষেত্রে নর্মাল যে হাই প্রেশারের যে ওষুধগুলো সেগুলো কিন্তু আপনারা খেতে পারেন না, বাট অনলাইন মেডিসিনে আপনাদেরকে সেই সুযোগটা দিচ্ছে। হ্যাঁ আপনারা সবকিছু খেয়ে নিচ্ছেন, তাতে এগেইন আমি বলবো যে ড্রাগের অ্যাডভার্স রিয়াকশন প্রচন্ড পরিমাণে বেড়ে যাচ্ছে। আর বললামই যে একটা গুগল একটা, আমি বলবো আমাদের প্রফেশনের ক্ষেত্রে বিশাল বড় সূত্র, কারণ আমরা প্রচন্ড প্রবলেম ফেস করছি যে আমরা তো গুগলে দেখেছি। তো অনলাইন ফার্মেসি বা অ্যাটলিস্ট অনলাইন ফার্মেসিতে অর্ডার করার আগে বা কিছু করার আগে আপনারা প্লিজ একজন প্রফেশনালের কাছ থেকে হেল্প নিন। আমরা রয়েছি আপনাদেরকে হেল্প করার জন্য, ঠিক হেল্প নেওয়াটা খুব দরকার। যে চট করে একটা মেডিসিন আমরা দেখলাম আর দুম করে অর্ডার করে নিলাম, খেয়ে নিলাম, তাতে কিন্তু প্রচন্ড ক্রনিক ডিজিজ হচ্ছে। আর যাদের অলরেডি প্রি এক্সিস্টিং কোমরবিডিটিস গুলো রয়েছে তারা তো মানে মৃত্যুর দিকেই চলে যাচ্ছে। তারপর হঠাৎ করে কিছু একটা হলে আপনারা বলবেন যে কি করে হলো ডাক্তারবাবু, কি হলো না হলো। অনেক সময় প্রেসক্রিপশনে তো ওষুধটা আমি খেয়েছিলাম, হ্যাঁ আপনার কিন্তু যে অনলাইনে খেয়েছেন উনি সেটা তো। হ্যাঁ, আর অনলাইনের মেইন ব্যাপারটা কি, আমরা যারা মেডিকেল প্রফেশনাল বা যারা ডাক্তাররা রয়েছে আমরা কিন্তু জানি যে প্রত্যেকদিন ক্লিনিক্যাল রিসার্চ হচ্ছে, আমাদের কাছে আপডেট থাকে, কমন পিপলের কাছে আপডেট থাকে কোনো মতেই সম্ভব নয় বিষয়টা। তো আমরা কিন্তু জানি যে কোন মেডিসিন গুলো বাতিল হয়ে যাচ্ছে, কোন মেডিসিন গুলো নতুন মার্কেটে আসছে, সেই হিসাবেই কিন্তু মেডিসিন গুলো দেওয়া হয় আমাদেরকে, আপনাদের মানে পেশেন্টদেরকে সেই হিসাবেই দেওয়া হয়। তো অ্যাজ এ কমন পিপল কিন্তু আপনাদের জানার কথা নয় যে হয়তো আপনারা এরকম মেডিসিন খেয়ে ফেলছেন যেটা হয়তো ব্যান্ড হয়ে গেছে, আপনারা জানেন না, বাট খেয়ে তো ফেলছেন। আর মেডিসিন কোম্পানিগুলো তো এটা বিক্রি করা বন্ধ করবে না, কারণ সবারই একটা বিজনেস প্রফিটের দেখার একটা বিষয় আছে। তাতে যদি কোনো সমস্যা সৃষ্টি হয় তাহলে আপনারা সাফার করছেন এখানে। ঠিক, ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আমরা আবারও আসবো যে আধুনিক প্রযুক্তি যে এআই আছে, তারপরে ডাটাবেস, ডিজিটাল রেকর্ড, এই যে এর উপর ফার্মাসির ভবিষ্যৎ কিভাবে বদলে যাচ্ছে? হ্যাঁ অবশ্যই বদলে যাচ্ছে, কারণ আমরা যারা প্রফেশনাল আমাদের মেইন কাজটাই কিন্তু ওই আগেই বললাম, আমাদের মেইন কাজটা কিন্তু শুধু মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নয়, আমাদের মেইন কাজটা কিন্তু এই যে বড় বড় মেডিকেশন গুলো আছে বা কেমিক্যাল যে থিসিস গুলো আছে সেগুলোকে সিম্পল ফর্ম ডাটাবেসে কনভার্ট করে দেওয়া। তো আমাদের তার জন্য নতুন অনেক ধরনের সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার গুলোকে শিখতে হচ্ছে, জানতে হচ্ছে, বুঝতে হচ্ছে এবং সেগুলোকে কনভার্ট করতে হচ্ছে যাতে কনভিনিয়েন্ট হয় তাদের জন্য যারা মাস পরিমাণে মেডিসিন গুলোকে তৈরি করছে। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেখানে লেবার কস্টটা একটু মানে রেস্ট্রিক্ট করা যাচ্ছে, ওষুধের কোয়ালিটি আরো ইমপ্রুভ করছে, কারণ যত বেশি লেবার কস্ট থাকবে তত কিন্তু মানে মিস ইন্টারপ্রিটেশনের একটা চান্স থেকে যায়। তো মিস ইন্টারপ্রিটেশন এখন এআই এর যুগে, এআই আসার পরে অনেকটা কম হচ্ছে। তো এটা ভীষণই ভালো একটা আমাদের সুবিধা আছে। হ্যাঁ আমাদের ক্লিনিক্যাল রিসার্চের ক্ষেত্রেও ভীষণ সুবিধা রয়েছে। ধন্যবাদ আবারও। তো এরপরে আমরা আবারও আসবো যে ভুয়ো বা নকল ওষুধ থেকে সাধারণ মানুষকে কিভাবে আমরা রক্ষা করব বা করতে পারি। আচ্ছা,
হ্যাঁ, অবশ্যই ভুয়ো বা নকল ওষুধ বাজারে এখন যথেষ্ট পরিমাণে বেরিয়ে গেছে। তার জন্য একজন প্রফেশনাল কে সিক করা ডেফিনেটলি উচিত। একজন ফার্মাসিস্ট বা একজন মেডিকেল প্রফেশনাল কোনোদিন আপনাকে বলবে না যে আপনারা ফেক মেডিসিন খান বা সেরকম কিছু। একজন প্রফেশনালকে কন্ট্যাক্ট করলে ওরাই, একজন ডাক্তারই প্রপার মেডিকেশন দেয়। আর ধরুন খুবই ছোটখাটো সামান্য বিষয় যেগুলোতে ডাক্তারের হয়তো অ্যাভেলেবিলিটি থাকে না বা পেশেন্টরা খুব একটা ডাক্তারের কাছে যেতে চায় না, অবশ্যই একজন ফার্মাসিতে এসে ফিজিক্যালি আপনাদের কন্ট্যাক্ট করা উচিত, যাতে আমরা আপনাকে ফেক ওষুধটা থেকে ইয়ে করতে পারি। আর এগেইন বলছি, আমি বারবার একটা জিনিসই স্ট্রেস করছি, ইন্টারনেটের উপরে বেস করে নিজের ওষুধগুলো প্লিজ কনজিউম করবেন না। ঠিক, একদমই ঠিক কথা বলেছেন ম্যাডাম। তো আমরা যে অনেক সময় ইন্টারনেটে বা অনলাইনে ওষুধ কিনে আমরা খাই, সেগুলো কিন্তু আপনারা সত্যি একদমই বর্জন করবেন, কারণ সেগুলো অনেক সময় আমাদের এই ফেকের মধ্যেই পড়ে থাকে। তো ম্যাডাম, অনেক সময় ওষুধের দোকানে বলুন বা বিভিন্ন জায়গায় আমরা কিন্তু অনেক সময় ফেক ওষুধটা অনেক সময় পেয়ে যাই। তো কিভাবে এটা বন্ধ করা সম্ভব? বন্ধ করা সম্ভব, একটু খেয়াল রাখতে হবে যে কোন ওষুধগুলো রিসেন্টলি ব্যান্ড হয়ে যাচ্ছে, এগুলো নিউজ পেপার আর্টিকেলসে আসে। এই বিষয়গুলোতে একটু খেয়াল রাখলেই কিন্তু সেগুলো ইয়ে করা সম্ভব। আর একটু আলোচনা আমরা করা উচিত। সাধারণ মানুষ তো অনেক সময় বুঝতে পারি না যে এটা কোনটা ফেক বা কোনটা আসল। হ্যাঁ। বুঝতে পারি না, এটা বোঝা তো খুবই কঠিন হ্যাঁ, অবশ্যই। সাধারণ মানুষের জন্য। সেখানে ওনারা কি করবেন? একটু যদি অ্যাওয়্যার থাকে যে আমার একটু বোঝা উচিত, বা একটু এই ব্যাপারটাতে একটু ইন্টারনেটটা ঘেটে দেখবেন যে ওষুধটা কি ফেক হয়ে গেছে কিনা। ধরুন আপনাকে কেউ দিল, কোনো প্রফেশনালি আপনাকে দিল অন দ্য সেক অফ হিজ বিজনেস প্রফিট, আপনারা এই হিসেবে একটু ইন্টারনেটটা দেখবেন যে আমরা যে মেডিসিনটা খাচ্ছি সেই মেডিসিনটা মার্কেটে চলছে তো, বা মেডিসিনটা বন্ধ হয়ে গেছে তো, সেটা আপনারা একটু ক্ল্যারিফাই করে নিতে পারেন। বাট আপনার একটা রোগ হচ্ছে, সেই রোগের সিমটম আপনি ইন্টারনেটে দিলেন, দেওয়ার পর রোগের ওষুধগুলো বেরিয়ে গেল, সেগুলো প্লিজ করবেন না। ধন্যবাদ ম্যাডাম। তো এরপরে আমরা আবারও আসবো যে এই ওষুধ সঠিকভাবে যদি সংরক্ষণ না করি তাহলে কি কি ক্ষতি হতে পারে একটু জেনে নেব। ওষুধ একটু পেছনে যদি লেভেলটা আমরা পড়ে যদি দেখি, লেখা থাকে কিন্তু যে কিপ it away from children, বা store in a particular temperature, away from room temperature, away from sunlight, direct sunlight, room temperature স্প্রেড করতে পারে। অনেক ধরনের ইনজেকশন থাকে যেগুলোকে ফ্রিজে রাখতে বলা হতে পারে। সেইগুলোর কিন্তু বেসিক স্পেসিফিক কারণ রয়েছে, কারণ ওষুধ কিন্তু পুরোটা কেমিস্ট্রির উপরে বেস করা। তো সেই কেমিক্যাল গুলো যদি প্রপার কন্ডিশনে স্টোর না করা থাকে, তাহলে অনেক ধরনের অ্যাডভার্স রিয়াকশন করতে পারে, যার কারণে ডাইরেক্ট আমাদের হার্ট ইস্যুস হতে পারে, কিডনি ইস্যুস হতে পারে। আপনারা হয়তো সেই সময়টাই পেলেন না, মানে মেডিকেল অ্যাডভাইস সিক করা সেই সময়টাই আপনারা পেলেন না। অলওয়েজ বাচ্চাদের থেকে দূরে রাখা উচিত। ঠিকঠাক কন্ডিশনে যেভাবে স্টোর করে রাখতে বলা হয়েছে লেবেলে, সেইভাবে মেনটেন করে রাখা উচিত। আর না হলে কিন্তু অনেক ধরনের, এবার দেখুন এটা খুবই স্পেসিফিক্যালি বলাটা খুব ডিফিকাল্ট, কারণ বিভিন্ন মেডিসিনের বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে, তার বিভিন্ন ধরনের অ্যাডভার্স রিয়াকশন থাকে। তো কি কি হতে পারে, অনেক কিছুই হতে পারে যেটা এক্সপেক্টেড নয়। তো বেটার যে মেনটেন করে রাখা উচিত। ঠিক যেভাবে আমাদেরকে ওষুধের পেছনে বলা থাকে যে এইভাবে রাখুন বা কুল প্লেসে রাখুন, যেমন আমাদের দেখি আমরা ইনসুলিন গুলো বেশিরভাগ আমরা ফ্রিজে রাখতে লাগে, হ্যাঁ, বা কোনোটা মানে ঘরের টেম্পারেচারে, নর্মাল টেম্পারেচারে, কোনোটা বলে আবার ঠিক আছে তুমি নর্মাল ইয়েতে সূর্যের মধ্যে রাখো। অনেক কিছু, অনেক ব্যাপার থাকে, সেগুলো আমাদেরকে দেখে সেইভাবে অবশ্যই মেনটেন করা উচিত হয়। হ্যাঁ, এক্সপায়ার্ড মেডিসিন আছে কিনা সেটা একটু দেখে খাবেন। যদি আপনারা ধরুন একটা মেডিসিন এক্সপায়ার্ড দেখে খাচ্ছেন না, মিস্টেক হতেই পারে। বা ধরুন ওষুধের না অনেক সময় কালারটা চেঞ্জ হয়ে যায়, যে মেইন ধরুন একটা পিঙ্ক কালারের মেডিসিন, এটা হালকা দেখবেন পিচ পিঙ্ক হয়ে যায়, কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে। অনেক ওষুধ থাকে যেগুলোকে চিবিয়ে খেতে হয়, যেগুলো আপনারা ধরুন রেগুলারলি খাচ্ছেন, বাট চিবিয়ে খেলে ধরুন এটাকে মিষ্টি মিষ্টি লাগার কথা, বাট দেখছেন এটা একটু তেতো হয়ে গেছে, মেডিসিনটা প্লিজ খাবেন না, জাস্ট ফেলে দেবেন। না হলে কিন্তু মানে কি কি হতে পারে এটা তো মানে স্পেসিফাই করে বলাটা খুব ডিফিকাল্ট, বাট খাবেন না, একটু অ্যাওয়্যার হয়ে মেডিসিনটা বুঝে খাবেন, কেন খাচ্ছেন সেটার উপরে বেস করে খাবেন। ঠিক, একদম। তো এরপরে আমি আবারও বলবো যে যখনই ওষুধ খাবেন এবং যখনই ওষুধ কিনবেন, তখনই কিন্তু পেছনে যে আমাদের লেখা থাকে যে ম্যানুফ্যাকচারিং ডেট বা এক্সপায়ারি ডেট যেটা লেখা থাকে, সেটা অবশ্যই দেখে নেবেন একবার, এবং খাওয়ার সময় দেখে নেবেন যে আমাদের এক্সপায়ারিটা রয়েছে কিনা, ডেটটা রয়েছে কিনা, তারপরেই কিন্তু খাবেন। ধন্যবাদ। আবারও আমরা আসবো যে সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বেশি কোন ভুল ধারণাগুলো দেখা যায় ওষুধ খাওয়ার সময়? দেখুন, আমরা অনেক ধরনের পেশেন্ট এর সম্মুখীন হই। তার মধ্যে এক ধরন হচ্ছে যে মানে ওনারা ভাবেন যে আমি যদি বেশি মেডিসিন নেই
আমার কিডনি খারাপ হয়ে যাবে, বাট ব্যাপারটা কিন্তু অরিজিনালি সেরকম নয়। আপনার শরীরে যদি মেডিসিনটার দরকার থাকে আপনি অবশ্যই মেডিসিনটা খান, তাতে কিন্তু কোনোদিন কিডনি খারাপ হবে না, বরঞ্চ সেটা না খেলে আপনাদের কিডনি বা লিভার ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ধরুন মেডিসিনটার দরকার নেই, তারপরে আপনি খাচ্ছেন, এক্সেসিভ ইউজ বা নট ইউজ কোনোটাই ঠিক না। প্রপার ইউজেস ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। মেডিসিন, এক্সেস মেডিসিন খেলেই যে কিডনি খারাপ হয়ে যায় বা ব্রেনের কোনো সমস্যা হয় তা কিন্তু একেবারেই নয়। বা মেডিসিন না খেলে যে আমি সেরে যাব, আমার ইমিউনিটি বুস্ট হবে, সমস্ত ডিজিজ কিন্তু ইমিউনিটির উপর ডিপেন্ড করে না। তো একটু বুঝে শুনে খাবেন, আর সমস্ত মেডিসিন খেলে আপনাদের কিডনি খারাপ হবে না। ডাক্তারের মেডিকেশন অনুযায়ী বা ফার্মাসিস্ট যদি আপনাকে কোনো কারণে সাজেস্ট করে থাকে অবশ্যই আপনি সেই মেডিসিন গুলো নিতে পারেন, তাতে কিন্তু আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। আপনার শরীরে সেই সমস্যাটা আছে বলেই আপনাকে মেডিসিনটা নেওয়ার কথা বলা হয়েছে। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো এরপরে সত্যি এটা আবারও একটু বলবো যে অনেকে ভাবেন যে হয়তো আমার এই ওষুধটা করেছে, হয়তো আমি একটু ডবল ডোজ খেয়ে নিই বা একটু বেশি করে খেয়ে নিই, সেটাও কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। হ্যাঁ, আমাকে ডক্টর যতটা আমাকে অ্যাডভাইস করবেন, যতটা পরিমাণ অ্যাডভাইস করবেন সেই পরিমাণটুকুই আমি খাবো, তার বেশি কিন্তু না। হয়তো বেশি খাবো বলবে, অনেকে ভাবেন আমার ওষুধটা রোগটা হয়তো তাড়াতাড়ি নিরাময় হয়ে যাবে, সেটাও কিন্তু নয়। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো ম্যাডামের কাছ থেকে আবারও একটু আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন করব যে তরুণ প্রজন্ম যদি ফার্মাসি পেশায় আসতে চায় তাহলে তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে, যদি একটু বলেন আমাদেরকে। আচ্ছা, তরুণ প্রজন্ম বা ইয়াং জেনারেশন তারা যদি ফার্মাসি প্রফেশনে আসতে চায়, আমি তাদেরকে একটাই কথা বলবো, ফার্মাসি প্রফেশনটা না ভীষণ কনফিডেন্সিয়াল বা একটু সিক্রেট রাখতেই সবাই পছন্দ করে। আমিও তার ব্যতিক্রম নই। তো সুতরাং আপনারা অনেকেই ভুল ধারণা করে যে এ হয়তো বলতে চায় না বা ওনারা হয়তো বলেন না, বা যেহেতু এটা সিক্রেট রাখা হয় তো অরিজিনাল যে ইনফরমেশন গুলো সেগুলো সিক্রেট থাকে। তো অনেকটা ফেক ইনফরমেশন আমাদের ইয়েতে তৈরি হয় যে এটা হয়তো এটা, বাট সেটা কিন্তু কমপ্লিটলি ভ্রান্ত ধারণা। তো যারা নতুন প্রজন্ম যারা ফার্মেসিতে আসতে চায় আমি তাদের ক্ষেত্রে দুটো কথা বলবো। ফার্স্ট, তোমরা জেনুইন সোর্স খোঁজো। জেনুইন সোর্স আই মিন যারা ফার্মেসি কলেজে পড়ান বা যারা আমার মতো স্টুডেন্ট একটু সিনিয়র লেভেলে চলে গেছে তাদের সাথে যোগাযোগ করতে পারো, বা যারা ধরো মেডিসিনের মেইন যে কোম্পানিগুলোতে সেই কোম্পানিগুলোতে কাজ করছে, যারা বি ফার্ম, এম ফার্ম বা ফার্ম ডি হোয়াট এভার ফার্মাসিতে তাদের মানে ডিসিপ্লিনে তাদের এডুকেশনটা রয়েছে, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করো। এবার একটা অন্য কোনো সোর্স বা গুগল থেকে দেখে যে এটা ভালো, ফার্মাসি পড়াটা কিন্তু ভীষণ টাফ একটা পড়াশোনা সত্যি কথা বলতে গেলে। কেমিস্ট্রিতে তাদের খুব ভালো নলেজ থাকাটা উচিত, কেমিস্ট্রি ফিজিক্স এন্ড ম্যাথামেটিক্স। অনেকেই ভাবে এটা যেহেতু ওষুধের কার্যকরী তাই বায়োলজিতে ভালো থাকাটা দরকার, বাট তা কিন্তু নয়। বায়োলজিতে তুমি যদি মোটামুটিও হও তাহলেও হয়ে যাবে, বাট কেমিস্ট্রি ফিজিক্স আর ম্যাথামেটিক্স এই তিনটেতে কিন্তু খুব ভালো হতে লাগে ফার্মাসি পড়তে গেলে। আর সেকেন্ড কথাটা আমি যেটা বলবো যে এটা খুবই ভাস্ট একটা স্পেকট্রাম ওষুধের। তোমরা একটা বিশেষ করতে পারো, আমাদের মোবাইলে না লিঙ্কড ইন বলে একটা অ্যাপ হয়, সেই অ্যাপে সমস্ত প্রফেশনালদের থাকে, অ্যাকাউন্ট থাকে, সবার থাকে। তোমরা সেখানে যদি কানেক্ট করে একটু ফার্মাসি প্রফেশনালদেরকে সিক করতে পারো, সবার পক্ষে তো আর সম্ভব হয় না যে পরিচিতর মধ্যে ফার্মাসি প্রফেশনাল রয়েছে, সেই হিসেবে তোমরা যদি ফার্মাসি প্রফেশনালদেরকে সিক করতে পারো ওরা কিন্তু যথেষ্ট হেল্পফুল হয়। এভাবে আমরা হয়তো পাবলিকলি বলি না ফার্মাসি প্রফেশনটা, জাস্ট বলি না তার অন্য কোনো রিজন নেই, জাস্ট মেডিসিনটা যাতে সেফ থাকে। অনেক ধরনের ফ্যাক্টর থাকে, ড্রাগ এন্ড কসমেটিক্স এর আইন অনুসারে আমাদের অনেক লায়াবিলিটিস এর মধ্যে থাকতে হয় বা লিমিটেশনস এর মধ্যে থাকতে হয়, সেই জন্য আমরা বলি না। বাট এটার মানে কিন্তু সেটা নয় আমরা বলতে চাই না, যারা পড়তে আসছে তাদের অবশ্যই ইনফরমেশনটা জানাটা উচিত এবং জানাটা দরকার। তো সেই হিসাবে তোমরা যদি ওই পদ্ধতিতে তোমরা যদি কানেক্ট করে নিতে পারো তাহলে খুব ভালো হয়। এমন কলেজ সিলেক্ট করবে যে কলেজগুলো ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার থেকে রেজিস্টার্ড রয়েছে, না হলে কিন্তু সার্টিফিকেশনস এর কোনো ভ্যালু থাকে না। ইউজিসি অ্যাপ্রুভড কিনা, তার র্যাঙ্কিং কত, তার প্লেসমেন্ট ফ্যাসিলিটিস কিরকম হয়, কতটা কি হয়, মানে তার জেনুইন ফি স্ট্রাকচার কিরকম। আর একটা হয়তো এটা একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে, বাট নিজেরা রিসার্চ করো নিজের প্রফেশন সম্বন্ধে, অন্য কারোর উপরে বেস করে কিন্তু নিজের প্রফেশনটাকে সিলেক্ট করো না। আর এটা অলওয়েজ মাথায় রাখবে ফার্মাসিটা নেওয়ার আগে যে আমি কেমিস্ট্রিতে কতটা ভালো, কারণ আমি আমার কেরিয়ারে অনেক
এরকম আমার ফ্রেন্ডস বা ব্যাচমেটসদেরকেই দেখেছি, ওরা সব সাবজেক্টে ভালো, শুধু কেমিস্ট্রিতে ভালো না বা কেমিস্ট্রিটা অতটা ম্যানেজ করতে পারছে না বলে কিন্তু ওদের কোর্সটা ছেড়ে দিতে হয়েছে। সেটা অবশ্যই এগেইন কাম্য তো নয়। তো কেমিস্ট্রিতে তুমি যদি ভালো হও, তুমি অবশ্যই এই প্রফেশনটাতে এগিয়ে যেতে পারো। এলস আদারওয়াইজ আমি বলবো প্লিজ মানে এটা থেকে রিস্ট্রেন করাটা উচিত। একদম ঠিক, একদম ঠিক। অনেক অনেক ধন্যবাদ ম্যাডামকে। তো ম্যাডামকে আবারও ধন্যবাদ দেবো পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে ম্যাডামের যে মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আমাদের আমন্ত্রণে ম্যাডামকে সাড়া দিয়েছেন তার জন্য। তো ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ আবারও। তো আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, তো আমাদের অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের আগামী অনুষ্ঠানগুলো বলবো দেখার জন্য চোখ রাখতে আমাদের পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেল এবং পজিটিভ বার্তার ফেসবুক পেজে। তো আজকের মতো অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্ত করছি। নমস্কার। নমস্কার।